প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। বর্তমানে আমরা এক ভয়াবহ বৈশ্বিক মহামারী মোকাবেলা করে যাচ্ছি। আশা করি তোমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ সরকার এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে নিজেকে ও দেশকে সুস্থ রাখবে। এই মহামারীর মধ্যে যাতে তোমাদের লেখাপড়া অব্যাহত থাকে, তোমরা পিছিয়ে না যাও, সেজন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ অনলাইন ক্লাস নেওয়ার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেছেন। আর সেজন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে। তো আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নাদিয়া তুজ্জোহরা, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে অনার্স প্রথম বর্ষ ছাত্রদের জন্য আমার এই ক্লাস। তো অনার্স প্রথম বর্ষের ছাত্রদের তোমাদের জন্য আমার সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান সাবজেক্ট। আর সমাজবিজ্ঞান নৃবিজ্ঞানের সমাজবিজ্ঞান অংশটুকু আমি তোমাদের পড়াই। আর এই সাবজেক্টের কোর্স নাম হচ্ছে 105। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে যখন তোমাদের আমি ক্লাসে পড়িয়েছি তখন সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের উৎপত্তি, ক্রমবিকাশ, সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, নৃবিজ্ঞানের সম্পর্ক এবং পরিবার, এই বিষয়গুলো তোমাদের আমি পড়িয়েছি। তো সিলেবাসে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই মোতাবেক আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে সংঘ ও সম্প্রদায়। আজকে সংঘ সম্প্রদায় পাঠদান করার পরে আমরা যা যা জানব: সম্প্রদায় কী, সম্প্রদায়ের সংজ্ঞা, সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সম্প্রদায়ের ভিত্তি, সংঘ বলতে কী বুঝি এবং সম্প্রদায় ও সংঘের মধ্যে কিছু পার্থক্য। এখন আমরা আসি সম্প্রদায় কাকে বলে। সম্প্রদায় হচ্ছে একদল জনসমষ্টি যারা একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করে এবং তাদের মধ্যে সম্প্রদায়গত মানসিকতা রয়েছে। একই সঙ্গে তাদের পেশা ও জীবনযাপন পদ্ধতির মধ্যে মিল থাকবে। আবার আমরা এভাবেও বলতে পারি, সম্প্রদায় হচ্ছে সেই জনগোষ্ঠী যাদের মধ্যে কিছু বিষয় যেমন সামাজিক প্রথা, সামাজিক রীতিনীতি, ধর্ম, মূল্যবোধ, ভাষা ও পরিচয় মিল থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বেদে সম্প্রদায়, কামার সম্প্রদায়, কুমার সম্প্রদায়, জেলে সম্প্রদায়, তাঁতি সম্প্রদায় এদের কথা বলতে পারি। এছাড়া আমরা গ্রাম, শহর, ট্রাইব, জাতি এসবকেও সম্প্রদায়ের উদাহরণ হিসাবে বলতে পারি। এখন আমরা সম্প্রদায়ের কিছু প্রামাণ্য সংজ্ঞা শুনব। সমাজবিজ্ঞানী R.M. ম্যাকাইভার সম্প্রদায় সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েছেন: কমিউনিটি ইজ অ্যান এরিয়া অফ সোশ্যাল লিভিং মেড বাই সাম ডিগ্রি অফ সোশ্যাল কোহেরেন্স। অর্থাৎ সম্প্রদায় হলো সামাজিক জীবনযাত্রার একটি অঞ্চল যা কিছুটা সামাজিক সংগতিপূর্ণভাবে তৈরি করা হয়। এরপর অকবার্ন ও নিমকপ কি বলেছেন? তিনি বলেছেন, এ কমিউনিটি ইজ এ গ্রুপ অর কালেকশন অফ গ্রুপস দ্যাট ইনহ্যাবিটস এ লোকালিটি। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে এমন একটি জনগোষ্ঠী বা গ্রুপগুলোর সংকলন যা কোনো লোকালয়ে বসবাস করে। এরপর আমরা সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেসের কথা বলতে পারি। তিনি বলেছেন, সম্প্রদায় বলতে এমন একটি আঞ্চলিক জনসমষ্টিকে বোঝায় যারা ভাষা, সামাজিক রীতিনীতি, ভাবধারা এবং দৃষ্টিভঙ্গির দিক থেকে একও অভিন্ন। ছাত্র, তোমরা খেয়াল করে দেখো, আমরা তিনজন সমাজবিজ্ঞানীর প্রামাণ্য সংজ্ঞা পড়লাম। এগুলো কিন্তু আসলে এই সংজ্ঞাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এই সংজ্ঞাগুলোর মধ্যে থেকে একটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় অঞ্চলের মতো জিনিসটা বোঝানো হয়েছে। যে ম্যাকাইভার কি বলেছেন, যে জীবনযাত্রা একটি অঞ্চল, মানে অঞ্চল থাকবে। অকবার্ন নিমকপ তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষ, সম্প্রদায়ের মানুষ লোকালয়ে বাস করবে। আবার এখানে সমাজবিজ্ঞানী পার্ক ও বার্জেস যেটা বলেছেন যে একটি আঞ্চলিক জনসমষ্টি, মানে একটি অঞ্চলের জনসমষ্টি। তাহলে এখানে কি, যে একদল জনসমষ্টি বা জনগোষ্ঠী যারা কি একটা নির্দিষ্ট অঞ্চলে বসবাস করবে। তাহলে আমরা
এই সম্প্রদায়ের সংজ্ঞা থেকে যে বলতে পারি যে যে যখন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা জনসমষ্টি কোনো এলাকায় বসবাস করবে এবং তাদের মধ্যে কিছু পেশাগত আচরণগত সামাজিক প্রথা রীতিনীতি মূল্যবোধ তাদের জীবন প্রণালী জীবন ধারণ তাদের বিভিন্ন খাদ্যাভ্যাস তাদের ধর্মীয় মূল্যবোধ ভাষা পরিচয় এইসব দিক থেকে তাদের যখন মিল থাকবে তখনই তাকে আমরা সম্প্রদায় বলে অভিহিত করতে পারি। এরপর আমরা সম্প্রদায়ের বৈশিষ্ট্যে আসি। সম্প্রদায়ের বৈশিষ্ট্যের মধ্যে যেমন পড়ে সম্প্রদায়ের সদস্যদের অভিন্ন জীবন প্রণালী ও মানসিকতা থাকবে, মানে তাদের জীবনযাপন পদ্ধতির মধ্যে অভিন্ন হবে এবং তাদের মন মানসিকতা তাদের এখানে মন মানসিকতা মানে বোঝানো হয়েছে তাদের সম্প্রদায়গত চেতনা বা মানসিকতা, যেটা সবসময় হচ্ছে চেতনা বলতে একটা অনুভূতি বোঝানো হয়েছে, যেটা হচ্ছে একত্রিত হওয়ার অনুভূতি। মানে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে তাদের পরিচয়ের অনুভূতি, তাদের মধ্যে সচেতনতা বোধ থাকবে, তাদের জীবনধারার একটা অনুভূতি থাকবে, তারপর তাদের জীবনের কিছু সাধারণ আগ্রহ বা স্বার্থ এগুলো ভাগ করে নেওয়ার মতো অনুভূতি থাকতে হবে। এগুলোই হচ্ছে তাদের সম্প্রদায়গত যে মানসিকতা সেটা। এরপর যেটা ব্যক্তির সব রকম সামাজিক সম্পর্কের ব্যবস্থা থাকবে, যে সামাজিক সব ধরনের সম্পর্কের মধ্যে সম্প্রদায়ের সদস্যরা থাকবেন। এরপর সম্প্রদায় অবশ্যই একটি আঞ্চলিক ভিত্তিতে গড়ে উঠবে, যে কোনো একটা ভৌগোলিক এলাকা বা ভৌগোলিক অঞ্চলেই সম্প্রদায় হবে। সম্প্রদায় মানেই হচ্ছে যেটা সম্প্রদায় ভৌগোলিক অঞ্চল ছাড়া হবে না। এরপর হচ্ছে সম্প্রদায়ের সদস্যদের মধ্যে আমরা বোধ, যেটা হচ্ছে উই ফিলিং, মানে কোনো আমি এই বিষয়টা থাকবে না, আমি নিজে শুধু আমি একা এই বিষয়টা থাকবে না, সম্মিলিতভাবে আমরা অর্থাৎ আমাদের এই বোধটা থাকবে। শুধু আমি আমার নিজের অনুভূতিটাই যে প্রকাশ করব নিজে যা সেটা না, সকলের অনুভূতি এখানে খেয়াল করতে হবে। সকলের জীবনের যে সাধারণ আগ্রহ সাধারণ বিষয়গুলো এগুলো সকলের সাথে ভাগ করে নেওয়ার মতো অনুভূতিটা থাকতে হবে। একজন ব্যক্তি সম্প্রদায়ের মধ্যে পূর্ণ জীবনযাপন করতে পারবে, কারণ সম্প্রদায় হচ্ছে এমন একটা বিষয় যেখানে আমরা বলতে পারি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা মসজিদ গির্জা চার্চ এইসব জায়গায় কিন্তু একজন মানুষ তার পূর্ণ জীবনযাপন করতে পারে না, কিন্তু একটা সম্প্রদায়ে একমাত্র একজন মানুষ তার পূর্ণ জীবনযাপন করতে পারে। এরপর আমরা আসি সম্প্রদায়ের ভিত্তি। সমাজবিজ্ঞানী আর.এম. ম্যাকাইভার সম্প্রদায়ের দুটি মৌলভিত্তির কথা বলেছেন। একটি হচ্ছে এলাকা বা বসবাসের অঞ্চল, একটি হচ্ছে সম্প্রদায়গত চেতনা বা সম্প্রদায়গত মানসিকতা। মানে এই দুটি বিষয় হচ্ছে একটা সম্প্রদায় হওয়ার মৌলভিত্তি, যা ছাড়া সম্প্রদায় গঠিত হতে পারে না। এখন দেখি এলাকা বা বসবাসের অঞ্চল বলতে কী বোঝানো হয়েছে। মানে এলাকা বা বসবাস অঞ্চল বলতে তো আমরা বুঝি যে সম্প্রদায় মানেই একটা ভৌগোলিক এলাকায় থাকবে, মানে সম্প্রদায়ের সদস্যরা একটা ভৌগোলিক এলাকায় বসবাস করবে। সম্প্রদায়ের একটি নির্দিষ্ট অঞ্চলের গুরুত্ব লক্ষ্য করা যায়। এই যে ভৌগোলিক এলাকা বা ভৌগোলিক পরিবেশ, এক এক এলাকায় এক এক ভৌগোলিক পরিবেশ, সেই ভৌগোলিক পরিবেশের যে পার্থক্য বা তারতম্যের জন্য মানুষের কিন্তু জীবনযাত্রায় অনেক ধরনের পার্থক্য দেখা যায়। আর একটা নির্দিষ্ট এলাকায় যখন দীর্ঘকাল মানুষ বসবাস করে তখন সেই এলাকায় মানুষের দৈহিক মানসিক আচার আচরণ রীতিনীতি ইত্যাদিতে আবার সামঞ্জস্য গড়ে ওঠে। দেখা যায় যে ভৌগোলিক পরিবেশের যে পার্থক্য সেখানের কারণে মানুষের পার্থক্য দেখা যায়, মানুষের জীবনের পার্থক্য। আবার একটা নির্দিষ্ট এলাকায় অনেক দিন বসবাস করতে করতে মানুষের এই যে বিভিন্ন বিষয় যে দৈহিক মানসিক মানুষের আচার আচরণ রীতিনীতি মূল্যবোধ এগুলোতে আবার সামঞ্জস্য গড়ে ওঠে। তাহলে কি এই যে সামঞ্জস্যের যে বিষয়টা, সেই সামঞ্জস্যের ভিত্তিতেই যখন একদল মানুষ একত্রিত হবে তখনই একটা বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠবে, আর তখনই একটা সম্প্রদায়ে পরিণত হবে। তো এই যে পার্থক্য থাকে বা সামঞ্জস্য থাকে এর ভিত্তিতে আমরা কি বলি, এই যে উদাহরণ হিসেবে এক্সিমো সম্প্রদায় যারা এই এস্কিমো সম্প্রদায়ের মানুষ হচ্ছে যারা বরফের এলাকায় বসবাস করে। এরপর হচ্ছে গ্রামীণ সম্প্রদায়, যারা গ্রামীণ এলাকায় বসবাস করে। তারপর শহরী সম্প্রদায় বলা যায়, যারা শহরে বসবাস করে। তারপর পাহাড়ি অঞ্চল, মানে পাহাড়ি অঞ্চলের বা পাহাড়ি সম্প্রদায়ের মানুষ, যারা হচ্ছে যেমন পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি এইসব এলাকায় একটা পাহাড়ি সম্প্রদায় গড়ে উঠেছে।
আচ্ছা, এই পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে অনেকেই আছে বিভিন্ন রকম উপজাতি, উপজাতিরাও কিন্তু এক একটা সম্প্রদায়। এরপর আসি আমরা সম্প্রদায়গত চেতনা বা সম্প্রদায়গত মানসিকতা। সম্প্রদায়গত চেতনা বা অনুভূতি মানে একত্রিত হওয়ার অনুভূতি, মানে একসাথে মিলেমিশে থাকার অনুভূতি। সদস্যদের, একটা সম্প্রদায়ের সদস্যদের তাদের একসাথে থাকার এবং একসাথে মিলেমিশে তাদের যে বিভিন্ন স্বার্থ বা সাধারণ আগ্রহ, কোনো বিশেষ আগ্রহ না বা বিশেষ স্বার্থ না, সেগুলো সবার সাথে সবার একসাথে ভাগ করে নেওয়ার বিষয়ে তারা প্রত্যেকের সাথে সচেতন হবে। মানে প্রত্যেকের জীবনের, তার মানে যে কিছু সাধারণ আগ্রহ, সাধারণ বিষয়গুলো প্রত্যেকের সাথে ভাগ করে নেবে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার যেটা বলেন, সম্প্রদায়গত মন মানসিকতা তথা একই সঙ্গে যদি বসবাস না করতে পারে, তখন একই সঙ্গে বসবাস করার প্রবণতা না থাকলে সম্প্রদায় হতে পারে না। সম্প্রদায়ে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সংহতি দৃঢ় হয়। আমরা দেখি আদিম সম্প্রদায়গুলোর মধ্যে সংহতিবোধ খুবই প্রবল। আবার আধুনিক বৃহৎ শহর এক একটি এলাকার মধ্যে এই সম্প্রতিবোধগুলো তেমন প্রবল নয়। আচ্ছা, এই হলো সম্প্রদায়। তাহলে সম্প্রদায় কি তা তোমরা আসলে লিখতে পারবে। তাহলে কি, যে এই যে সম্প্রদায় মানেই হচ্ছে যে একটা সম্প্রদায়ের মানে একটা নির্দিষ্ট এলাকা থাকবে, এখানে একটা সংঘবদ্ধভাবে তারা বসবাস করবে এবং তাদের মন মানসিকতা, যেটা সম্প্রদায়গত মানসিকতা একরকম থাকবে এবং তাদের মধ্যে সামাজিক রীতিনীতি, ধর্ম, মূল্যবোধ, পরিচয়গত দিক থেকে সদস্যদের মধ্যে মিল থাকবে, তবেই একটি সম্প্রদায়ে পরিণত হবে। তাহলে আমরা সম্প্রদায়ের যে উদাহরণ বলেছি, যেমন যে মানব সম্প্রদায় হতে পারে, আবার বাংলাদেশি সম্প্রদায়, মুসলিম, আবার এক একটা জাতিও এক একটা সম্প্রদায়, যে মুসলিম জাতি, হিন্দু জাতি, আবার এগুলো কিন্তু এক একটা সম্প্রদায়। কারণ এই সবারই সামাজিক রীতিনীতি, ধর্ম, মূল্যবোধ, পরিচয়, এগুলো এক একজনের এক এক দিক থেকে এক সম্প্রদায়ের মধ্যে তাদের সেই বিষয়ে মিল থাকে। আচ্ছা, এখন আমরা আসি সংঘ। সাধারণত সামাজিক দল বা সংগঠনকেই সংঘ বলা হয়। সংঘ হলো ওই প্রতিষ্ঠান যা কিছু লোক সংঘবদ্ধভাবে বা একত্রিত হয়ে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের লক্ষ্যে গঠন করে থাকে। মানে সংঘ মানেই সংঘের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্যই, মানে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য, সেই নির্দিষ্ট উদ্দেশ্যের জন্যই কিছু লোক যখন ঐক্যবদ্ধ হবে তখন বা একসাথে হবে, তখনই তাকে সংঘ বলবে। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সঙ্গে একটু সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, এক বা একাধিক উদ্দেশ্য সাধনের জন্য কোনো গোষ্ঠী যখন একত্রিত হয় তখন তাকে সংঘ বলে। সংঘ হচ্ছে এমন একটি গোষ্ঠী যা অভিন্ন গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার জন্যই গঠিত হয়। এর অর্থে রাষ্ট্রকে সংঘ বলা হয়েছে, আবার রাজনৈতিক দলকেও সংঘ বলা হয়। এরপর আমরা সমাজবিজ্ঞানী জিসবার্গ, তিনি সংঘ সম্পর্কে কী বলেছেন আমরা একটু জেনে নিই। সংঘ হলো একটি মুখ্য গোষ্ঠী যা কোনো বিশেষ বা কতগুলো উদ্দেশ্য সাধনের জন্য গঠিত হয়। এই হিসেবে পরিবার ও রাষ্ট্রকেও সংঘ বলা যায়। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার এই যে সংঘের কথা বলেছেন, যে সংঘ হচ্ছে অবশ্যই উদ্দেশ্য সাধনের উপায়, এবং তিনি মানুষের উদ্দেশ্য সাধনের জন্য 3টি পন্থার কথা বলেছেন। একটি বলেছেন যে মানুষ সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় তার উদ্দেশ্য চরিতার্থ করার উদ্যোগ নিতে পারে, যা সমাজের কারো সঙ্গে যোগাযোগ রক্ষা না করেই হয়। মানে যে সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টা যেটা হয় সেটা অনেক সময় সমাজের কারোর সঙ্গে যোগাযোগ রক্ষা না করে হয়, যার ফলে এটা অনেক সময় অসামাজিক হয়ে যায় এবং একান্তই ব্যক্তিগত হয়। আবার দ্বন্দ্ব সংঘাত বা প্রতিযোগিতার মাধ্যমেও মানুষ অনেক সময় তার উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করে। তো এতে দেখা যায় যে এটি অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়ায়, কারণ এখানে মানে দ্বন্দ্ব সংঘাতের বিষয়টা থাকে। কিন্তু আমরা দেখি যে আধুনিক সমাজে দ্বন্দ্ব প্রতিযোগিতা প্রত্যেক সমাজে কম বেশি বিদ্যমান থাকে। আরেকটি উদ্দেশ্য যেটা বলছেন, যে সংঘবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মন নিয়ে লক্ষ্য অর্জনের চেষ্টা করা, অর্থাৎ সংঘবদ্ধভাবে, এবং এটিই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট উপায়, এবং এটি হচ্ছে এই উপায়টা যখন থাকে তখনই সংঘ গঠিত হয়। যেমন বলা যায় যে গ্রামীণ সমাজের বিভিন্ন কৃষক তারা বিভিন্ন কাজকর্মে সংঘবদ্ধ প্রচেষ্টা চালায়। তাহলে এই সংঘ প্রচেষ্টা চলে তারা যেমন একটা কৃষক সম্প্রদায় হতে পারে, কৃষক সংঘ পরিণত হতে পারে। আচ্ছা, আমরা সংঘের কথা বলি যে সংঘের 2টি উপাদান আছে। এটা হচ্ছে অভিন্ন উদ্দেশ্য, মানে তাদের উদ্দেশ্য অভিন্ন থাকবে
একই উদ্দেশ্য থাকবে এবং উদ্দেশ্য এক বা একাধিক হতে পারে। সংগঠিত হওয়ার ঐকান্তিক ইচ্ছা, মানে তারা যে মানে সংঘের যে সংগঠিত হবে একসাথে অনেকগুলো সদস্য, তারা সংগঠিত হওয়ার একটা ঐকান্তিক ইচ্ছা তাদের থাকবে। এখন আমরা সংঘের কিছু বৈশিষ্ট্যের কথা বলতে পারি। আমরা বলেছি যে সংঘ হতে হলে তার উদ্দেশ্য থাকে, আর এই উদ্দেশ্য এক বা একের অধিকও হতে পারে। আচ্ছা, এরপরে আমরা বলবো যে সংঘের কিছু নিয়ম নীতি থাকে যা ভঙ্গ করা অপরাধ। সংঘের মধ্যে যে নিয়ম নীতি, যে লিখিত বা অলিখিত কিছু নিয়ম নীতি থাকতে পারে, সেই লিখিত বা অলিখিত নিয়মকানুন যদি কেউ ভঙ্গ করে তবে তাকে সংঘ থেকে বহিষ্কার করা হয়, বা অনেক সময় সেখান থেকে তাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তার বিরুদ্ধে। আবার সংঘের একটি সাংগঠনিক কাঠামো থাকে। তারপর আবার বলা যায় যে সংঘের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। সংঘের সদস্য কোনোভাবে বাধ্যতামূলক নয়, যে কেউ স্বেচ্ছায় সংঘের সদস্য হতে পারে। যেমন একটা ছাত্র সংঘ, আমরা ছাত্র সংঘ বা ছাত্র সংসদ বলতে পারি, যে বা ছাত্র সমিতি, সেখানে যে একজন যেমন যে কোনো একজন ছাত্র তুমি ইচ্ছা করলে তার সদস্য হতে পারো, আবার না হতে পারে, তোমার এখান থেকে ব্যক্তিগত ব্যাপার। সংঘের একটি স্পষ্ট গঠনতন্ত্র থাকবে এবং কার্যনির্বাহী পরিষদ থাকবে। মানে সংঘের যারা সদস্য হবে, মানে সংঘের একটা বিষয় থাকবে যে কার্যনির্বাহী পরিষদ থাকবে। সেই কার্যনির্বাহী পরিষদের মধ্যে যেমন সংঘে কি ছাত্র পরিষদ, শিক্ষক পরিষদ, এগুলা কি যে এক একটা কিন্তু সংঘ। আমরা বলতে পারি শিক্ষক পরিষদে একজন সভাপতি থাকেন, আবার একজন সহসভাপতি থাকে, একজন বাবা অনেকজন হতে পারে, সম্পাদক থাকেন, সাধারণ যুগ্ম সম্পাদক থাকেন, তো আবার দেখা যায় ক্রিয়া সম্পাদক থাকেন, আবার বিভিন্ন সদস্য আরও কয়েকজন সদস্য পদ থাকে। এইভাবে একটি সংঘ তৈরি হয়। আচ্ছা, তাহলে যে সংঘর যে আমরা বললাম যে এই সংঘ বিভিন্ন দিক থেকে আবার হয়, যেটা হচ্ছে যে পেশার দিক থেকে আবার সংঘ থাকে। যেমন আমরা বলতে পারি যে শিক্ষক সংঘ, ছাত্র সংঘ, ক্রিকেট সংঘ। আবার আমরা ধর্মীয় কিছু সংঘ বলতে পারি, যেগুলো হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা। আবার বিভিন্ন সাংস্কৃতিক সংঘ থাকে, যেমন বিভিন্ন ধরনের ক্লাব, যেমন বন্ধুত্বের জন্য সামাজিক ক্লাব, ব্যায়াম ও খেলাধুলার জন্য আমরা বলতে পারি যে অ্যাথলেটিক ক্লাব। আবার আর্থিক জীবনযাত্রার মান উন্নয়ন, মুনাফার জন্য আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে কি এগুলো কিন্তু এক এক দিক থেকে এক এক ধরনের সংঘ। সংঘের মূল এটাই যেটা বিষয়টা, যে সুনির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য এবং কার্যক্রম থাকে, এবং এই কার্যক্রমের মাধ্যমেই সংঘের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেই সংঘ তার বিভিন্ন প্রয়োজন চরিতার্থ করার চেষ্টা করে। আচ্ছা, এখন সংঘ তো তোমরা প্রিয় ছাত্ররা তোমরা সংঘ সম্পর্কেও বুঝলে যে সংঘ মূলত যে একটা উদ্দেশ্য সাধনের জন্যই সংঘ গঠিত হয়, নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। এখন সংঘ ও সম্প্রদায় সম্পর্কে আমরা যা পড়লাম, যে এখান থেকে কিন্তু আমাদের পার্থক্যটাও বেরিয়ে আসে। দেখো, আমরা এখন একটু সংঘ সম্প্রদায়ের পার্থক্যটা পড়ছি। সংঘ হচ্ছে কতগুলো বিশেষ বা নির্দিষ্ট উদ্দেশ্য, স্বার্থ বা আগ্রহ চরিতার্থ করার লক্ষ্যে গঠিত হয়, অর্থাৎ সংঘের উদ্দেশ্য ও স্বার্থগুলো নির্দিষ্ট করা থাকে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি, যে সংঘের যে নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে বা স্বার্থ বা যেগুলো, সেগুলো নির্দিষ্ট করা থাকবে। মানে একান্তই সংঘের জন্য যে সংঘ আমি যে উদ্দেশ্যে করব সেই উদ্দেশ্যটা নির্দিষ্ট করা থাকবে। আর সম্প্রদায় হলো এমন একটি জনগোষ্ঠী যার সদস্যরা বিশেষ স্বার্থের অনুসারী না হয়ে অভিন্ন জীবনের প্রয়োজন মেটানোর জন্য একই এলাকায় বসবাস করে। তাহলে কি ওই যে একদল জনসমষ্টি, এবং কি তারা কোনো বিশেষ স্বার্থ দেখবে না, তারা সাধারণ স্বার্থ দেখবে, সার্বিক স্বার্থ দেখবে, এবং তারা একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করবে। এরপর আরেকটা বলতে পারি যে এটি একটি সীমিত সংগঠন। সম্প্রদায় অন্তর্ভুক্ত একটি সংগঠন মাত্র, যেমন কি যে একটা সম্প্রদায়ের মধ্যে একটি সংঘ থাকতে পারে। যেমন একটি গ্রাম বা শহরের মধ্যে অনেকগুলো সংঘ থাকতে পারে। তাহলে কি যে গ্রামটা এখানে ব্যাপক, এখানে গ্রাম বা শহরটা যেটা সম্প্রদায় সেটা ব্যাপক, এর মধ্যে একটা সীমিত সংগঠন এক এক ধরনের সংগঠন। আবার
বলতে পারি ওই যে ঠিক এর উল্টো যে সম্প্রদায়টা, যে সম্প্রদায় ব্যাপক, মানে কোনো একটা সম্প্রদায়ের মধ্যে অনেকগুলো সঙ্গ থাকে। কারণ ওই যে বললাম যে সম্প্রদায়টা ব্যাপক দেখেই সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের সঙ্গ অবস্থান করে। এরপর যেটা, যে কোনো ব্যক্তির সঙ্গে সদস্য হওয়া স্বেচ্ছামূলক। ব্যক্তিদের সঙ্গে যোগদানের স্বাধীনতা রয়েছে, মানে স্বেচ্ছায়। যে একজন শিক্ষক বা একজন ছাত্র বা শ্রমিক সংঘের একজন যে কোনো একজন শ্রমিক, সে সংঘের সদস্য, শ্রমিক সংঘের সদস্য হবে না শিক্ষক সংঘের সদস্য হবে বা ছাত্র সংঘের সদস্য হবে, এটা যার যার একান্তই ব্যক্তিগত স্বেচ্ছা, তার স্বাধীনতা আছে। আর সম্প্রদায় জন্মগত স্বতঃস্ফূর্তভাবে যে কোনো ব্যক্তি সম্প্রদায়ের সদস্য বলে বিবেচিত হন। মানে এটা জন্মগতভাবেই আমি কোনো না কোনো সম্প্রদায়ের সদস্য। সম্প্রদায়ের মানে সদস্য এটা কি, যে এটা স্বেচ্ছামূলক, আর এখানে কি আমরা বলতেছি যে একটা বাধ্যতামূলক, এটা অটোমেটিক তৈরি হয়ে যায়। সংঘ ক্ষণস্থায়ী, এটি দীর্ঘস্থায়ী হতেও পারে আবার নাও হতে পারে। এর উদ্দেশ্য বা স্বার্থ বাস্তবায়ন না হলে তাও নাও টিকতে পারে। আর ঠিক এটার উল্টো, যে সম্প্রদায় হচ্ছে এটা স্থায়ী সামাজিক গোষ্ঠী যার উদ্দেশ্য একাধিক বা সামগ্রিক হতে পারে। সম্প্রদায়ভুক্ত লোক সম্প্রদায়ের মধ্যে থেকে নিজ নিজ উদ্দেশ্য সাধন করতে পারে। আবার আরেকটি আমরা বলতে পারি সংঘের আইনগত অবস্থান রয়েছে। প্রয়োজনে সংঘের সদস্য বা সদস্যরা সংঘের কার্যক্রম বা সিদ্ধান্তের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারে। যে আবার আর সম্প্রদায়ে এরকম কোনো বিষয় নেই, এখানে আইনগত কোনো বিষয় নেই। এরপর যে সংঘের সদস্যদের সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য নিজস্ব নিয়মকানুন ও নিয়ন্ত্রণ থাকে। আর এই নিয়মকানুন কি, কিছু লিখিত নিয়মও থাকতে পারে আবার অলিখিত নিয়মও থাকতে পারে। আর সম্প্রদায়ের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য এরকম লিখিত বা অলিখিত কোনো নিয়ম নেই। এখানে আচার আচরণ নিয়ন্ত্রিত হয় সামাজিক প্রথা, ঐতিহ্য, রীতিনীতি, মূল্যবোধ এসব দ্বারা। আর আমরা বলতে পারি সংঘের কোনো আঞ্চলিক সীমা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মানে আঞ্চলিকভাবে তৈরি হতেও পারে সংঘ, নাও হতে পারে। আর সম্প্রদায় বা অবশ্যই একটি লোকেশন বা অঞ্চল দ্বারা চিহ্নিত করা হয়। একজন ব্যক্তি অনেকগুলো সংঘের সদস্য হতে পারে। আর সম্প্রদায় কি, একজন ব্যক্তি মাত্র একটি সম্প্রদায়ভুক্ত। সংঘের সমষ্টিগত চেতনা, মানে সামষ্টিগত যে চেতনা, মানে যে একত্রিত হওয়ার চেতনা থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ে সমষ্টিগত চেতনা, সাম্প্রদায়িক মন মানসিকতা, সম্প্রদায়গত যে চেতনা সেটা অবশ্যই থাকবে। সংঘ মানব জীবনের খণ্ড উদ্দেশ্যপূর্ণ লক্ষ্যে গঠিত। মানে কোনো একটা সংগঠন হয় হয়তো কিছুদিনের জন্য, বা অবশ্য একটু সময়টা অনেক দীর্ঘকালের জন্য, অনেক 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 সময়ব্যাপী হতে পারে, কিন্তু যাই হোক যে কিছু কিছু উদ্দেশ্য সাধনের জন্যই। কিন্তু এদিকে সম্প্রদায় হচ্ছে যে আমাদের এই মানব জীবন, মানব সত্তার অখণ্ড সত্তার পরিবেশ সৃষ্টি করে। মানে আমাদের পুরা আমাদের প্রত্যেকের যে আমরা এক একজন সত্তা, সেই সত্তার বা পুরো সত্তা মিলে আমার সত্তাটাই একটা সম্প্রদায়ে অবস্থান করে। এরপরে যেটা সংঘ মধ্যে কৃত্রিমতা ও আনুষ্ঠানিকতা দেখা যায়, কিন্তু সম্প্রদায়ের পুরোপুরিটাই অকৃত্রিম ও অনানুষ্ঠানিক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সংঘ ও সম্প্রদায় সম্পর্কে আমি আজ যা পড়ালাম, আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো তোমাদের আমি সংঘ সম্প্রদায় সম্পর্কে যা যা পড়ালাম, এর মধ্যে পরীক্ষায় সাধারণত তোমাদের এই কোশ্চেনটাই বেশি আসে যে সম্প্রদায় কাকে বলে, সংঘ সম্প্রদায় পার্থক্য। অনেক সময় এটা টিকা আকারেও আসে যে সংঘ সম্প্রদায়। তো যাই হোক, আমি যেভাবে বললাম এভাবে এবং তোমরা এভাবে আপাতত তোমরা ঘরে বসে থেকে আমার এই লেকচারটা ফলো করার চেষ্টা করবে। আর আমরা আশা করি আমরা খুব তাড়াতাড়ি ক্লাসরুমে ফিরে যেতে পারবো, এবং আমরা যখন আমাদের ক্লাসে শ্রেণীকক্ষে ফিরে যাব তখন আমরা তোমাদের আবার যে সিলেবাসের বিভিন্ন বই আছে সেগুলো দেখে এবং ক্লাস লেকচার ফলো করে তোমরা তোমাদের মতো নোটস তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করব। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তবে আশা করি আগামীতে যেন অনলাইন ক্লাসে না দেখা হয়। যদি অনলাইন ক্লাস নিতে হয় তো নিব, কিন্তু মানে আশা করি অনলাইন ক্লাস না নিতে হয়, তোমাদের যেন আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে পাই, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি, অনলাইন ক্লাস। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, যার যার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, তাহলে ঘরে থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।